প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই সবাই ভালো আছি। আসলে এই মহা দুর্যোগে ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় পাওয়া। তারই মধ্যে আমাদের পড়াশোনাটাও একটু নিজেরা চালিয়ে নিচ্ছি। আর এর জন্যই আসলে আমাদের ওই ক্লাস আয়োজন। আমরা আজকে তোমাদের সাথে আলাপ করব কির্শফের সূত্রের অ্যাপ্লিকেশন নিয়ে। আমরা গত ক্লাসগুলোতে কির্শফের সূত্র আলাপ করেছি এবং কির্শফের সূত্রের একটা অ্যাপ্লিকেশন হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কির্শফের সূত্রের আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে, এবং সেখানে আমরা দেখাবো যে আমরা আগের একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে কারেন্টের ইকুয়েশন কেমন হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে কির্শফের সূত্র অ্যাপ্লাই করে কোষের এই যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এই সমবায়ে কারেন্টের পরিমাণ কিরকম হয় আমরা অ্যাপ্লিকেশন করব। কির্শফস ল অ্যাপ্লিকেশন করে দেখব। জয়, কি বলতে চাচ্ছো? স্যার, ক্যামেরাটা একটু পাশের দিকে সরাবেন, বোর্ডটা পুরো দেখা যাচ্ছে না। আচ্ছা, বোধহয় এবার ঠিক আছে। জয়, কি স্যার, বলবো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, এইবার বোধহয় কিছুটা ঠিক আছে নাকি? আচ্ছা, এইবার মোটামুটি বোধহয় ঠিক আছে। তো আমরা দেখবো আজকে যে কোষের শ্রেণী সমবায় আহ, আমরা অ্যাপ্লিকেশন করব কির্শফস ল। অ্যাপ্লিকেশন করে দেখি কেমন অবস্থা হয়। এখানে আমরা তিনটা কোষকে শ্রেণীতে সংযুক্ত করলাম। এখন আমরা দেখব যে আমরা কির্শফের যে সূত্র পড়েছিলাম ওই সূত্র অ্যাপ্লাই করে কি হয়। কির্শফের আমরা যে ভোল্টেজ ল, সেকেন্ড ল, এটা ওরকম ছিল সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আই আর, তাই না? যে কির্শফের সেকেন্ড ল ছিল সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আই আর, এরকম কিন্তু ছিল। এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়। এখানে ই কয়টা আছে? ওখানে ই আমরা এইভাবে লিখতে পারি, ই1 প্লাস ই2 প্লাস ই3। এই হলো আমার সামেশন অফ ই। আর আমরা কারেন্ট প্রবাহিত হবে যেহেতু এই দিক থেকে এই দিকে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে এবং প্রত্যেকটা রোধ আমরা যদি সামেশন অফ আই আর লিখি তাহলে কিভাবে হবে? হবে আই, এটা যদি আই আমরা বলি, আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি প্লাস আই আর। ওকে,
ওখান থেকে যদি আমরা আই লিখতে চাই, যে হোয়াট ইজ আমার আই, এখানে এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু অ্যাকর্ডিং টু কিরশফস ল। ওকে, সো এখান থেকে যদি আমরা আই বের করি তাহলে নিচে লিখতে পারবো R1 প্লাস R2 প্লাস, এখানে এমন যদি হতো বা আচ্ছা R3 প্লাস আর, আর উপরে হবে E1 প্লাস E2 প্লাস E3। এখন এমন যদি হতো ওখানে কোষ যে আমরা সংযুক্ত করেছি সেটা n সংখ্যক কোষ হতো, তাহলে আমরা কি করতাম, তাহলে এটাকে আমরা ওইভাবে লিখতাম যে প্লাস ডট ডট en, এবং এই জায়গায় আমরা কি করতাম প্লাস rn প্লাস ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা এইবার আমরা যদি সবগুলার যে E1 সমান সমান E2 আপ টু En সবগুলার কোষের ইএমএফ সমান ধরি এবং তাদের অভ্যন্তরীণ রোধ R1 সমান সমান R2 সমান সমান Rn হয়, তখন আমরা কি লিখতে পারি, এখানে দেখো ই কয়টা হবে তখন n সংখ্যক ই, আমরা লিখতে পারি n ই, এবং R1 R3 সবগুলা মিলে হয়ে যাবে Rn বা nr যাই বলো, n আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে আমরা কি দাঁড়ালো, is সমান n e বাই n r প্লাস r, তার মানে n সংখ্যক কোষ যদি সমান ইএমএফ এর হয় এবং তাদের অভ্যন্তরীণ রোধ যদি সমান হয়, হ্যাঁ, আর তারা যদি পরস্পরের সাথে শ্রেণীতে সংযুক্ত থাকে, তখন ওই সমবায়ের বা এই বর্তনী বা সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত যে কারেন্ট হবে, এই কারেন্টের ইকুয়েশন I সমান NE বাই NR প্লাস R হবে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে আমরা IS সমান NE বাই NR প্লাস R পেলাম, এটা আমরা খেয়াল আছে কিনা তোমাদের আগের কোষের সমবায়ের যে সূত্র আমরা পড়েছিলাম, হ্যাঁ, তাতে আমরা যেরকম পেয়েছিলাম ওখানেও কিন্তু একই রকম আমরা ইকুয়েশন পেলাম। তাহলে এতে প্রমাণিত হয় যে কি কিরশফের যে ল বা কিরশফস ল, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করে আমরা বর্তনীতে একই রকম ফলাফল আমরা পেতে পারি। ওকে, এবং এই জায়গা থেকে আমরা মনে আছে কিনা পরে পরবর্তী সময়ে দেখিয়েছিলাম যে কখন কোন অবস্থায় কারেন্টের প্রবাহ বা কারেন্টের মান বেশি হবে, এটা আমরা বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের নিশ্চয়ই, যে ইফ আমরা এই ইকুয়েশনে বা ওই ইকুয়েশনে আর যদি অনেক বড় হয় এনআর এর তুলনায়, তখন আমরা আই সমান কি বলি, আরটাকে শুধু রাখবো এন ই বাই আর, আর আর যদি অনেক ছোট হয় এনআর এর তুলনায়, তখন আই সমান ই বাই আর হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কারেন্টের পরিমাণ বেশি, এই ক্ষেত্রে কারেন্টের পরিমাণ কম। ওটা আমরা কোষের সমবায় যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অবস্থাটা বেশি উপযোগী, কোন ক্ষেত্রে বেশি কারেন্ট আমরা পেতে পারি, তাই না? তো এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে দেখলাম যে কিরশফসের সূত্র অ্যাপ্লাই করেও আমরা একই রকম ফলাফল পেতে পারি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আশা করি বোঝা গেছে। এইবার আসো, আমরা যদি এই যে কোষের শ্রেণী সমবায় দেখলাম, ওই ক্ষেত্রে যে বহিস্থ রোধ আমরা আর ব্যবহার করলাম, আর এর অ্যাক্রস যদি বিভব পার্থক্য কত, ভোল্টেজ ড্রপ কত বের করো, তাহলে তাও বের করা যাবে। ভোল্টেজ ড্রপ বি ইকুয়াল টু আমরা কি জানি, বি ইকুয়াল টু আই আর, যেহেতু আমরা আই বের করেই ফেলেছি, আইএস আর হবে। তাহলে আইএস এর মান কত, আইএস এর মান আমরা বের করেছি এন ই বাই
এন আর প্লাস আর, তাই না? আর আরেকটা আর আসবে, এই ধরো আরেকটা আর তুমি দিয়ে দিলে। এইভাবে কি করতে পারবা, যে এই বি হলো বহিস্থ রোধ যে আর, তার একরসে যদি বিভব পার্থক্য বের করতে চাও, তাহলে এটার আলোকে এটা এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। আচ্ছা, এবার আসি আমরা, তাহলে আশা করি, আমার মনে হয় যেহেতু কোষের ম্যাক্সিমামরা কোষের সমবায় এই চ্যাপ্টার এই ক্লাসটা করেছো, সো এটা বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। আচ্ছা, যদি কারো কোনো এই অংশে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাব। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব যে কোষের আহ, সমান্তরাল সমবায় নিয়ে। কোষের সমান্তরাল সমবায় নিয়ে, এক্ষেত্রে আমরা যদি এইরকম দেই, তোমরা যদি সাথে সাথে খাতায় আঁকো সবাই, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। ইউএন, আচ্ছা, ওকে। এইবার আসো আমরা কিরশফের সেকেন্ড ল, দ্যাট মিন্স ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। ওকে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে এখানে অনেকগুলা লুপ আমরা চিন্তা করতে পারি। আমরা ধরো বিভিন্ন লুপ যদি এইভাবে চিন্তা করতে চাই, হ্যাঁ, এটাকে যদি একটা নাম দিয়ে দিই, ধরো এ, এটা ধরো বি, সি দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এ সি বি পথে, এ সি বি, আর এখানে আরেকটা নাম যদি দিয়ে দাও, এ বি ই এফ দিয়ে দাও, ধরো আমরা যদি এরকম একটা লুপ চিন্তা করি, এ সি বি এফ এ, ওকে, এ সি বি এফ এ, এই লুপটা আমরা যে চিন্তা করি, তখন নিচের যে দুটা রোধ আছে, দুটা কোষ যে যুক্ত আছে, সেই লাইনটা আমরা কনসিডার করব না। সেই ক্ষেত্রে আমরা এই লুপে, এই বদ্ধ লুপে যদি অ্যাপ্লাই করি, কেবিএল এর কি কথা হলো যে মোট ইএমএফ মান, তাহলে এই কোষে এই যে এস সি বি এল, সরি, এস সি বি এফ এ, এই লুপে আমরা ই বলতে কি পাই, শুধু ই ওয়ান পাই। ওকে। আচ্ছা, আর ইয়ে কি পাই, কারেন্ট কি, কারেন্ট ধরো আমরা ধরলাম যে পজিটিভ দিকে এইদিকে কারেন্ট আসতেছে, হ্যাঁ, তাহলে কারেন্ট যদি আই ওয়ান হয়, আই ওয়ান কারেন্ট আর ওয়ান রোধের মধ্য দিয়ে যাচ্ছে, ওকে। আর আই, সরি, আই ওয়ান দরকার নাই, আই কারেন্ট যাচ্ছে আর ওয়ান রোধের মধ্য দিয়ে। ও আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে নেই, এই আই কারেন্টটা তো এখানে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু এটা প্যারালালে। এটাকে আমি দিই আই ওয়ান, আই টু, আই থ্রি। তাহলে আই ওয়ান কারেন্ট যাচ্ছে আমার আর ওয়ান এর মধ্য দিয়ে, আর আই কারেন্ট যাচ্ছে আর এর মধ্য দিয়ে। খেয়াল করে দেখো, এই লুপে ই বলতে একটাই, ই ওয়ান, আর রোধ এই ক্ষেত্রে দুটা আছে, একটা আর ওয়ান রোধ, একটা আর রোধ। আর ওয়ান রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই ওয়ান, আর রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। ওকে। এরপরে আসো, এই হলো একটা আমি ইকুয়েশন পেলাম। আবার আমি যদি এ সি না বলে এবার বলি ডি, বি
এফ এ এই দিকে যাই, তাহলে E2 সমান আমার কত হবে? I2 R2 প্লাস IR। তারপরে আমি যদি এ ডি তে না গিয়ে ই দিকে যাই, ই বি এফ এই লুপে যাই, তাহলে E3 সমান I3 R3 IR। আচ্ছা, I3 সমান আমরা I3 IR। তাহলে এই আমরা তিনটা লুপ থেকে তিনটা ইকুয়েশন আমরা পেলাম। ওকে, এখন যদি আমরা এই তিনটাকে তিনটে ইকুয়েশন দিই, 1 2 আর এটা হলো 3। এইবার আমরা একটা কাজ করব, যে প্রথম ইকুয়েশনকে মানে এক ইকুয়েশনকে আমি R1 দ্বারা ভাগ করব, প্লাস করব, 2 ইকুয়েশনকে আমি ভাগ করব R2 দ্বারা, 3 ইকুয়েশনকে ভাগ করব R3 দ্বারা, আর সবগুলাকে আমরা যোগ করব। ওকে, 1 নং ইকুয়েশনকে R1 দ্বারা, 2 নংকে R2 দ্বারা, 3 নংকে R3 দ্বারা ভাগ করে এবং প্রত্যেকটা যোগ করব। তাহলে এটাকে যদি E1 বাই R1 প্লাস এটা কি হবে E2 বাই R2 প্লাস E3 বাই R3 সমান সমান, সবগুলো আমরা ভাগও করলাম, সাথে সাথে যোগও করলাম। এইবার আসো আমরা যে ডান পাশটা আছে, ডান পাশকে যদি এটাকে R1 দ্বারা ভাগ করি কি থাকবে? I1। এখানে থাকবে কত? I2। এখানে থাকবে I3 প্লাস, আর এই সবগুলাকে যদি আমরা ভাগ করি I কমন নেওয়া যাবে, আর এটা হবে IR তো সবগুলাতেই আছে, IR কমন নেওয়া যাবে, আর কি থাকবে? 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। ওকে, আচ্ছা এইবার আসো আমরা কি করব, যে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো কারেন্ট বের করা। ওকে, আচ্ছা এবার যদি আমি সবগুলা কোষের ইএমএফ সমান বিবেচনা করি এবং বিবেচনা করি n সংখ্যক কোষ আছে, মানে আমার E1 সমান সমান আমি ধরবো E2 আগের মতো, প্লাস সমান সমান আমি ধরবো EN, আবার আমি ধরবো R1 সমান সমান R2 সমান সমান কত, আমি ধরি যদি RN। ঠিক আছে, তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো E1 বাই R1, তার মানে আমি E বাই R বলতে পারি। হ্যাঁ, যেহেতু আমি বলতেছি E1 যে কথা, আমি সবগুলাকে সমান ধরতেছি, ই ধরলাম, আর সবগুলা সমান ধরে আমি কি ধরলাম? আর ধরলাম। তাহলে সব E1 E2 EN যতগুলো আমি যদি n সংখ্যক বিবেচনা করি, ওখানে কোষ আছে, হ্যাঁ, তাহলে এই সবগুলাকে আমি এইভাবে n E বাই R লিখতে পারি। আর আবার খেয়াল করে দেখো এই জায়গায় এ পয়েন্টে অথবা বি পয়েন্টে কার্শফের বা কিরশফের ফার্স্ট ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা ফার্স্ট ল, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল আমরা বলতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। এটা কিন্তু আমরা বলতে পারতেছি এ বিন্দুতে অথবা বি বিন্দুতে, এ বা বি বিন্দুতে। ওকে, তাই যদি আমরা বলতে পারি, তাহলে এই পুরাটা এটা সমান আমরা কি বলবো? আই, এখানেও আই আছে, আমরা আই একটা কমন নিয়ে নেই, কমন নিয়ে নিলে এখানে থাকবে কি? ওখানে থাকবে, যদি এখানে পুরাটা আই হয়ে গেছে, আই আমি কমন নিয়ে নিলাম, থাকবে 1 প্লাস এখানে আই কমন নিয়ে থাকবে আর, আর এখানে 1 বাই আর কতটা আছে? n সংখ্যক, তাইলে আমরা বলবো এটা কত, কয়টা আছে? n ইন্টু 1 বাই আর। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবেই দিলাম। ওকে, তাহলে পরের লাইন n e বাই আর, হ্যাঁ, সমান সমান i, আর এটা থাকুক 1 প্লাস উপরে n r বাই আর। ওকে, আচ্ছা এইবার যদি তাই হয়, স্যার পাশের লেখাগুলা দেখা যাচ্ছে।
পাশের লেখা। স্যার বোর্ডটা একটু সরালে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে যদি আমি আই বের করতে চাই তাহলে আই সমান কত হবে? আচ্ছা, বা এই যে আরেকটু কাজ যদি করি, এন ই বাই আর সমান আই তো আছে, আর যদি আর লসাগু নেই তাহলে আর প্লাস এন আর। ওকে, তাহলে দুই দিক থেকে আর আর বাদ দিলে এন ই বাই আই আর প্লাস এন আর, তাহলে আই সমান হবে এন যাবে উপরে আর প্লাস এন আর। তাহলে আমরা এই যে আই পেলাম এটাই কিন্তু আইপি, যেটা আমরা আগে কোষের প্যারালাল কানেকশনের জন্য যে আইপি বের করেছিলাম তার মতোই কিন্তু আমরা এই ক্ষেত্রে এই ইকুয়েশন এনি বাই আর ওইটা দিকে আবার বোঝায় দেওয়া যাবে খুব তাড়াতাড়ি। এই স্যার লাইন এটা থেকে ও এ বিন্দু বা বি বিন্দুতে এটা। আচ্ছা, এ বিন্দুতে দেখো খেয়াল করে কারেন্ট আসতেছে I1 আর বের হয়ে আই আসতেছে আর বের হয়ে যাচ্ছে I1 I2 I3। ওকে, সো I1 I2 I3 ওই তিনটা মিলেই আই হচ্ছে। এটা কারশফের ফার্স্ট ল আমরা অ্যাপ্লাই করেছি। কারশফের ফার্স্ট ল হলো যা কারেন্ট আসবে তা সমান সমান যা কারেন্ট বের হয়ে যাবে তার সমান। স্যার এখানে কারশফের সূত্রের প্রয়োজনীয়তা কি? আমরা তো এভাবে স্বাভাবিকভাবে জানি যে সমান্তরাল হ্যাঁ, হলে স্বাভাবিকভাবে আগে আমরা বের করেছি। এখন আমরা দেখাচ্ছি কারশফের সূত্র দিয়ে বের করা যায় কিনা। ঠিক আছে, এটা কারশফের সূত্রর অ্যাপ্লিকেশন আমরা দেখতে চাচ্ছি। কারশফের লয়ের অ্যাপ্লিকেশন আমরা দেখতে চাচ্ছি যে কারশফের সূত্রের সাহায্যে এরকম সার্কিট সলভ করা যাবে কিনা। ঠিক আছে, তার যেহেতু আগের সাথে মিলে যাচ্ছে, স্বাভাবিক নিয়মের সাথে মিলে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কারশফের সূত্র ভ্যালিড। আমরা তার ভ্যালিডিটি যাচাই করি। আমরা অনেক সময় দেখা যায় ভ্যালিডিটি যাচাই করার জন্য হ্যাঁ দেখি যে কমন ল যেগুলো আছে সেগুলা দিয়ে, যে যদিও কারশফের সূত্রের বিশেষত্ব আছে, বিশেষত্ব হলো যে কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে কারশফের সূত্র দ্বারা খুব ইজিলি কারেন্টের মান, বিভব পার্থক্য, রোধের মান এগুলা বের করা যায়। হ্যাঁ, এছাড়াও অন্য সার্কিটেও তুমি কারশফের সূত্র অ্যাপ্লাই করতে পারো। তো এই ক্ষেত্রে আমরা যে বহিস্থ রোধ ব্যবহার করেছি ক্যাপিটাল আর, এই বহিস্থ রোধ ক্যাপিটাল আর এর অ্যাক্রসে যদি বিভব এই জায়গায় আরেকটা জিনিস যে আমরা গতকালকে বলেছিলাম, এটা যদি দেখি যে এন আর যদি অনেক বড় হয় আর এর তুলনায়, তখন আইপি সমান সমান এন ই বাই কত হবে এন আর, মানে ই বাই আর হচ্ছে। আর এন আর যদি ভেরি লেস দেন আর হয় তখন আইপি সমান সমান আমার কি থাকবে এন ই বাই স্মল আর। তার মানে অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয় প্যারালাল কানেকশন বেশি উপযোগী হবে, যেটা আমরা কোষের সমবায়ের ক্ষেত্রে বলেছিলাম। আচ্ছা, ওখানে আবার যদি ওই যে বি এর কথা যেটা বললাম, বি যদি আমরা বের করি যে বি সমান আগের মতোই আমরা বের করতে পারবো এন ই বাই কত হবে এন আর প্লাস আর, আর এখানে একটা আর হবে। ঠিক আছে, তার মানে বহিস্থ রোধের অ্যাক্রসে যদি আমরা কি বের করতে চাই, বহিস্থ রোধের অ্যাক্রসে যদি বিভব পার্থক্য বের করতে চাই তাহলে এটা অ্যাপ্লাই করে বের করা যাবে। তাইলে আমরা গত ক্লাসে কিরশফের সূত্র আমরা পড়েছিলাম এবং তার একটা অ্যাপ্লিকেশন হুইটস্টোন ব্রিজ নীতি সেটা দেখলাম। সেটা কখন ভারসাম্যহীন থাকে, কখন ভারসাম্য ফিরে আসে, কখন ব্যালেন্সড এবং আনব্যালেন্সড অবস্থা, দু কন্ডিশন আমরা দেখেছি। আজকে দেখলাম আমরা কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়, সেটা কিভাবে সেক্ষেত্রেও কিরশফের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস, এটা আশা করি আমাদের যারা আছো শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো এইটুকু অংশের প্রশ্ন থাকে
প্রশ্ন করতে পারো। তারপর আমরা আরেকটা ইয়ে নিয়ে আলোচনা করব, আরেকটা কমন টপিকস যেটা সবাই আগে থেকে জানো নিশ্চয়ই, কম্বিনেশন অফ রেজিস্টরস and equivalent resistance, রোধের সমবায় এবং তুল্য রোধ, কম্বিনেশন অফ রেজিস্টরস এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য বলতে আমরা বুঝি যখন অনেকগুলার কাজ একটা করে থাকে তখন তাকে আমরা তুল্য বলে থাকি, তাই না? হ্যাঁ, তো ইকুইভ্যালেন্ট তো সেটা কিভাবে হয় এবং রোধের সমবায় কিভাবে হয় সেটা খুব আমরা ইয়ে করে দেখাবো। যেমন, এবং সাথে সাথে আমরা আরো কিছু জিনিস দেখাবো, যেমন শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, আমরা শ্রেণী সমবায় জাস্ট একটা বর্তনীর অংশ দেখালাম। এখানে যদি দেখি R1, R2, R3 তিনটা রোধ আছে, ঠিক আছে? তাহলে এর মধ্য দিয়ে আমরা ধরলাম I কারেন্ট যাচ্ছে। আমি R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বলি তাহলে বলবা V1, এটার বিভব পার্থক্য বলো যদি V2, এটার বিভব পার্থক্য বলো যদি কি বলবা V3, তাই না? তাহলে আমি B সমান কি বলতে পারি? B সমান V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তাহলে B সমান, আমরা যদি তার B তো ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, তিনটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ B, সো B সমান IRS লিখলাম, I R1 I R2 প্লাস I R3। এখান থেকে RS সমান RN প্লাস R2 প্লাস আপ টু যদি N পর্যন্ত হয় তাহলে এটা আমরা বলতে পারি। এইটুক অংশ আমার মনে হয় যে আমরা আগের ক্লাসে জেনে আসছি, নবম দশম শ্রেণীতে বা এর আগের ক্লাসগুলোতেও রোধের সমবায়ে ওটা দেখানো হয়েছে। সবাই আশা করি যেহেতু ওহমস ল আমাদের আগে থেকে জানা আছে, আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এখন এখান থেকে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, যেটা হলো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এটা না দেখালে ওটা দেখাতে দেখাতে তোমাদের জন্য সুবিধা হচ্ছে না। এটা আমরা হলো বিভব বিভাজক, হ্যাঁ, বিভব বিভাজক বা বিভব বন্টন, এটা আমরা এরকম বলি পটেনশিয়াল ডিভাইডার। এটা আমরা দেখতে চাই, ঠিক আছে? এই যে বিভবটা ভাগ হয়ে গেল, হ্যাঁ, তার পটেনশিয়ালটা ইয়ে হয়ে গেল, বন্টন হয়ে গেল বা ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো এক্ষেত্রে বিভব যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল বা ভাগ হয়ে গেল, এটা আমরা কিভাবে ভাগের মান বের করতে পারি ওইটা আমরা দেখব। আচ্ছা, তো সাপোজ ধরো আমরা B1 বের করতে চাই, তাহলে B1 সমান সমান, দেখো আমরা জানি বিভব ওহমস ল অনুযায়ী B ইকুয়াল টু কি IR, B ইকুয়াল টু আমরা, আমার মূল সূত্র হলো IR। তাইলে বলো দেখি B1 কার এক্রসের ভোল্টেজ? R1 রোধের এক্রসের ভোল্টেজ। R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট তো মূল কারেন্ট, সরি এটা I1 না, I কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা বলবো I, যেহেতু R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1 I, আর রোধ কত? R1, তাহলে I R1। ওকে, তাহলে এই যে I, এটা কিন্তু মূল প্রবাহ। এখন তোমাকে যদি আমি বলি মূল প্রবাহ বের করো, তাহলে মূল প্রবাহ I সমান আমার কত? মোট বিভব পার্থক্য বাই R। তাহলে এই I যদি বের করতে চাও, হ্যাঁ, তখন তুমি কি করবা? B দিবা I সমান, আর R বলতে হলো, এখানে দেখো কিন্তু মোট R, মূল কারেন্ট বের করতে হলে পুরা বর্তনীর মোট বিভব পার্থক্য, আর হলো নিচে হবে তুল্য রোধ, টোটাল বর্তনীর রোধ কত। টোটাল বর্তনী যেহেতু সিরিজে আছে, তুল্য রোধ হলো RS।
এই স্যার আই সমান আবার হবে, স্যার একটু স্যার আবার আচ্ছা একটু বুঝিয়ে আবার দিন। আচ্ছা এখানে আমরা বের করব, খেয়াল করো যে আমরা B1 বের করব। B1 কার অ্যাক্রসে ভোল্টেজ? R1 রোধের অ্যাক্রসে ভোল্টেজ। ওকে, তাহলে R1 রোধের অ্যাক্রসে, যার অ্যাক্রসে আমি ভোল্টেজ বের করব, আমি দেখব তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত, তার রেজিস্ট্যান্স কত। তাহলে R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I, লিখলাম I। R1 মধ্যে R1 এখানে ওই যার অ্যাক্রসে আমি B1 বের করতেছি তার রোধ কত, R1। আচ্ছা R1 তো R1 একটা নির্দিষ্ট মান আছে নিশ্চয়ই, এটা নিয়ে আমার চিন্তার দরকার নেই, আমার I বের করতে হবে। I হলো এই এই বর্তনী, এটা যে আমি দেখাইছি এই যে অংশ, এটা কিন্তু আমার জাস্ট একটা বর্তনী থেকে কেটে একটা টুকরা দেখাইছি, এটা তো একটা বর্তনীর পার্ট। এই বর্তনীর মূল কারেন্ট আমি বের করতে চাচ্ছি। মূল কারেন্ট বের করতে হলে আমার সূত্র কি, I সমান এই বর্তনীর মোট বিভব পার্থক্য বাই বর্তনীর মোট রোধ। তাহলে মোট বিভব পার্থক্য তো যেহেতু মূল কারেন্ট, এটা আমি নট I1, মোট কারেন্ট, সো এখানে বিটা হবে মোট বি, আর নিচে হবে মোট রোধ। মোট রোধ মানে এই পুরা বর্তনীর রোধ, যেহেতু আমি বলতেছি বর্তনীতে রোধগুলা আছে শ্রেণীতে, সো তার তুল্য রোধ হবে RS, এটা হবে RS। আর R1 তো R1 ইনটু হবে R1। এখন RS সমান কত, একটু আগেই আমরা বের করেছি, R1 প্লাস R2 প্লাস আপ টু RN, এত ইনটু হবে R1। ওকে, একইভাবে আমি যদি মনে করো B2 বের করতে চাই, হ্যাঁ, B2 যদি বের করতে চাই তাহলে কি হবে, I R2, এখন কি হবে, এই ওইটার মতো করে যদি আমরা লিখে ফেলি, এটা I তো, আচ্ছা তো এরপরে আমরা যেটা দেখেছিলাম যে B1 আমরা বের করেছি B বাই R1 R2 আপ টু RN ইনটু R1, B2 একইভাবে B বাই এত ইনটু R2, B3 একইভাবে এত R3। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি ধরো সাপোজ এই দুইটা রোধ থাকে, হ্যাঁ, তোমাকে এই ভোল্টেজ যদি ধরো এই দুইটা রোধ আছে শ্রেণীতে, এটা হলো B1 আর এটা হলো B2, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I। তোমাকে যদি বলে কত B1, তাহলে B1 এই সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারবো, লিখবো B বাই R1 প্লাস R2 ইনটু R1, আর B2 সমান কত হবে, B বাই R1 প্লাস R2 ইনটু R2। এইভাবে যে যখন ভোল্টেজ ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, হ্যাঁ, বন্টন হয়ে যায় পটেনশিয়াল ডিভাইডারের ক্ষেত্রে, আমরা B1 B2 এইভাবে দুইটা না হয়ে তিনটা হলে n সংখ্যক পর্যন্ত যদি হয়, এটা আমরা কমন সূত্র, এটা আমাদের জানা থাকলে যতটাই রোধ থাকুক না কেন, ভোল্টেজ যতবারই ইয়া হয় ডিভাইডিং হয় হোক না কেন, যতবারই ভাগ হয় না কেন, আমরা কি করতে পারবো, আলাদা আলাদা ভোল্টেজ কত হবে সেটা বের করতে পারবো। ওকে, আমরা তাহলে বিভব বিভাজক বা বন্টন সম্পর্কে জানতে পারলাম। তো আশা করি এইটুকু অংশে কারো সমস্যা নাই, যদি সমস্যা থাকে তাহলে বলো, আর না হলে আমরা আবার সামনে যাব। আচ্ছা এরপরে আসো, তাহলে আমরা ধরে নিলাম আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আচ্ছা তারপরে আসো সমান্তরাল সমবায়। ওকে, তো সমান্তরাল সমবায় ক্ষেত্রে আমরা তো জানি, এই ধরো একটা রোধ, দুইটা রোধ, তিনটা দিয়ে দেখাই, হ্যাঁ, তিনটা দিয়ে আমরা দেখালাম। আমরা আমাদের এখানে আঁকার সুবিধার্থে পুরো বর্তনী না এঁকে শুধু একটা পার্ট আঁকলাম। এইদিকে I1 কারেন্ট রওনা দিল, I কারেন্ট কিন্তু ভাগ হয়ে যাবে, I1 I2
I3। ওকে, আর এখানে রোধ আমরা যদি বলি R1 R2 R3, এই তিনটা রোধ আমরা রোধের মধ্য দিয়ে I1 I2 R3 কারেন্ট যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার যদি বলি আমি তোমাকে যে I সমান সমান কত, তাহলে বলবা তুমি I1 প্লাস I2 প্লাস I3, তাই বলবো। তাহলে আমি যদি বলি তাহলে I সমান কত, তুমি বলবা B বাই R, যে যত রোধ থাকবে সব রোধের তুল্য রোধ, এটা কি বলবা B1 বাই R1, না এটাও কিন্তু V। ওকে, B বাই R1। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন প্যারালালে রোধগুলা কানেক্টেড থাকতেছে, হ্যাঁ, তখন কিন্তু তার ভোল্টেজ ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। যখন সিরিজে থাকে তখন ভোল্টেজ ডিভাইড হচ্ছে, ভাগ হচ্ছে। আর যখন প্যারালালে থাকে তখন কারেন্ট ভাগ হয়, এর কারেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে। হ্যাঁ, I দেখো I1 I2 I3 হচ্ছে। বাট বিভব যদি বলি, এটা যদি A আর B বিন্দু বলি R1 এর বিভব পার্থক্য কত, তুমি বলবা সাপোজ এই জায়গার বিভব যদি BA হয়, এই জায়গার R1 এর জন্য এটা, R2 এর জন্য এটা, R3 এর জন্য এটা, যতটাই তুমি কানেক্টেড করো না কেন বিভব পার্থক্য একই। সো আমরা B বাই R1 R3 সব B বাদ দিলে 1 বাই সমান সমান কত হবে, 1 বাই R1 হবে। এটা হলো আমরা রোধের সমান্তরাল সমবায়। তাহলে রোধগুলা যখন শ্রেণীতে কানেক্টেড থাকবে তখন তার সূত্র কেমন হবে, আর যখন প্যারালালে থাকবে তখন কেমন হবে সেটা দেখালাম। এখন এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ওইটা থেকে আমরা দেখলাম কিভাবে পটেনশিয়াল ডিভাইডার আমরা পাচ্ছি। এই জায়গায় আমরা দেখব যে প্রবাহ কিভাবে ইয়ে হচ্ছে, লিখব প্রবাহ বিভাজন ঠিক আছে, কারেন্ট ডিস্ট্রিবিউশন, এটা আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা এই I1 কারেন্ট মধ্য দিয়ে যাচ্ছে, R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে I সমান আমরা আমার মূল সূত্র কি, I সমান B বাই R। তাহলে I1 কারেন্ট কোন রোধের মধ্য দিয়ে যাচ্ছে, R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো, আর B তো একই, তাই না, B বাই R1। ওকে, তাহলে I1 সমান B বাই R1, যেটা আমরা আগেও লিখেছিলাম B বাই R1। ওকে, তাই যদি হয় তাহলে এখন আসো আমি এই B টা সমান লিখব। B সমান কত, B সমান IR। এই B কিন্তু খেয়াল করে দেখো, এটা কিন্তু মূল বিভব পার্থক্য, বর্তনীর মোট বিভব পার্থক্য। ওকে, তাহলে হবে বর্তনীর মোট কারেন্ট, বর্তনীর মোট রোধ। ওকে, এই B কিন্তু বর্তনীর মোট বিভব পার্থক্য, বর্তনীর মোট বিভব পার্থক্য সমান হলো বর্তনীর মূল কারেন্ট ইনটু মোট রোধ। তাহলে বর্তনীর মোট বিভব পার্থক্য B সমান যদি আমরা IR লিখতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো বুঝছো কিনা। এই B সমান আমরা লিখছি IRB, হ্যাঁ, কারণ এই বর্তনীর যেহেতু প্যারালালে তার মোট রেজিস্ট্যান্স যত হয় ইনটু আর 1 বাই R1, তো 1 বাই R1 এর জায়গায় লিখলাম। ওকে, সো আমরা এই জায়গাকে যদি একটু ক্যালকুলেট করতে চাই, হ্যাঁ, আমরা এটাকে এইভাবে যদি লিখি, দেখো RP বাই R1
ইনটু আই, একটু দেখতে সুন্দর লাগে, রোধগুলা একসাথে করে নিলাম। এইবার আসো আরপি কত। এখন এই জায়গায় আমার আরপি মানে কি, যদি এটা হয় R1, এটা R2, এটা R3, তাহলে এখান থেকে আরপি বের করতে হলে R1 1/R2 1/R3। ওকে, তো এখান থেকে যদি 1/RP বের করো, লসাগু কত হবে R1 R2 R3। আর উপরে কত হবে বলো দেখি, 1 এর জায়গায় হবে R2 R3, 2 এর জায়গায় হবে R1 R3, 3 এর জায়গায় হবে R1 R2, এরকম। তাহলে আমার আরপি কত দাঁড়াচ্ছে, আরপি সমান দাঁড়াচ্ছে উল্টে যাবে R1 R2 R3, আর নিচে ওগুলো চলে আসবে R2 R3 R1 R3 R1 R2। ওকে, তাহলে 1 2 1 2 2 3 1 3, তাই তো? আচ্ছা, 1 যখন আমরা ধরবো তখন হবে 2 3, 2 বাদ দিব 1 3, 3 বাদ দিব 1 2, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার আরপির মান। তাহলে আরপির মান খেয়াল করে দেখো, এই হলো আমার আরপির মান। এটা যখন এখানে বসাতে যাব, তখন R1 R1 কি হবে, কাটা যাবে, তখন থাকবে কত R2 R3 বাই, আর নিচে কত R2 R3 R1 R3 প্লাস R1 R2 ইন্টু আই। তাহলে R2 3 যখন আমরা হিসাব করতেছি তখন এত। এইবার খেয়াল করে দেখো, আমরা যদি I1 না বের করে I2 বের করতাম, I2, তখন কি হইতো দেখো, যখন 1 বের করতেছি তখন খেয়াল করে দেখো উপরে কিন্তু 1 নাই, 2 3 আছে। তাহলে যখন 2 বের করব তখন কি হবে, 2 থাকবে না, R1 R3 হবে, আর নিচেরটা তো ঠিক থাকবে, R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2, আর এখানে হবে মূল প্রবাহ। তাহলে I3 সমান কত হবে, 3 যখন হবে 3 থাকবে না, তাহলে R1 R2 R2 R3 R1 R3 R1 R2 ইন্টু আই। এইভাবে কি হবে, যে প্রবাহ যদি আমি 3টা রোধের জন্য দেখালাম, তুমি n সংখ্যক রোধের জন্য বের করতে পারো, আবার তোমার বেশিরভাগ ক্ষেত্রে দেখবা 2টা 3টা রোধের জন্য ব্যবহৃত হবে। 2টা হলে কত হবে বলো দেখি, একই নিয়ম অনুযায়ী I1 সমান, যখন 1 থাকবে তখন উপরে হবে 2, নিচে হবে কত R1 R2 ইন্টু আই। R2 যখন বের করবা তখন উপরে কত হবে R1 R1 R2 ইন্টু আই। তাহলে এইভাবে আমরা কিভাবে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যায়, হ্যাঁ, সেটা আমরা জানলাম। এবং দুইটা লাইনে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, 3টা লাইনে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, n সংখ্যক লাইনে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, সেক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো। আমার মনে হয় যে আমরা এই রোধের সমবায় থেকে কিভাবে কারেন্ট ডিস্ট্রিবিউট হতে পারে এবং কিভাবে ভোল্টেজ ডিস্ট্রিবিউট হতে পারে এটা আমরা দেখলাম, থিওরিটা আমরা আলোচনা করলাম। এখন তোমাদের যখন তোমরা কোনো প্রবলেম সলভ করতে যাবা বা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাবা, তখন কিন্তু অনেক সময় দেখা যাবে যে সময় আমাদের কম থাকবে, খুব দ্রুত সময়ে ওই এরকম যে হয়তো 2টা প্যারালাল লাইন দিয়েছে, বললো যে কারেন্ট বের করো, তুমি যদি বুঝো যে এটা প্যারালালে কানেক্টেড আছে, কারেন্ট বের করো, সেক্ষেত্রে আমরা এইসব সূত্র সরাসরি বসিয়ে ওগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, প্রবলেম সলভ করতে পারবো দ্রুততম সময়ে। তাহলে দেখলাম যে আমরা রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই দুইটার মধ্যে কিভাবে কারেন্টের ডিস্ট্রিবিউট হচ্ছে এবং প্রবাহ কি বলে ভোল্টেজ ডিভাইডিং হচ্ছে, ওগুলা এই দুইটা সম্পর্কে আমাদের আশা করি আজকের ক্লাসে ক্লিয়ার হলো। আর আরেকটা জিনিস আমরা দেখলাম, কিরশফের সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম। কিরশফের সূত্রের বইতে দেখবা তোমাদের যে রাইটারের বই আছে, ওই রাইটারের বইতে প্রচুর
প্রবলেম দেওয়া আছে। তো প্রবলেম গুলা বাসায়, যেহেতু তোমাদের এখন পর্যাপ্ত সময়, বাসায় বসে বসে প্রচুর কাজ করবা। হ্যাঁ, আমরা তো জাস্ট থিওরি গুলো আলাপ করে দিচ্ছি, লাস্টে কিছু মেথড দেখাবো। তো সেক্ষেত্রে নিজেরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হবে। আমাদের এই চ্যাপ্টারে আর শেষের দিকে বোধহয় শান্ট বাকি আছে। হ্যাঁ, তো সেটা আমরা আশা করি আগামী ক্লাসে দেখব। তো তোমাদের যদি এখন আমরা যতটুকু পর্যন্ত পড়ে আসলাম, হ্যাঁ, এইটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা বলতে পারো। বললে আমরা সেটা নিয়ে কথা বলবো। তোমাদের কারো কোনো প্রশ্ন কি আছে? যে লেসন আমরা পড়লাম সেটার, তাহলে করতে পারো। আমি তোমাদের মিউটকে আনমিউট করেছিলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন? বোধহয় তাহলে প্রশ্ন নাই। তো তোমরা সবাই নিরাপদে থাকবা, বাসায় থাকবা সবসময়। তো তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা সবসময়। আর স্রষ্টার কাছে আবার কিন্তু আমরা করতে পারি একসাথে। নিরাপদে আছো। আগামী ক্লাসে আবার দেখা। আজকের মতো এখানেই শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। তাহলে আজকের মতো শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আদব স্যার।